কেউ ভালোবাসে কাছে পাওয়ার জন্য, কেউ ভালোবাসে হারিয়ে ফেলেও সারা জীবন মনে রাখার জন্য, আবার কেউ কেউ এমনভাবে ভালোবাসে যেখানে প্রিয় মানুষটার একটুখানি হাসির কাছে নিজের সমস্ত অভিমানও তুচ্ছ হয়ে যায়। কিন্তু ভালোবাসার গল্পে সব কিছু কি এতটা সহজ? হ্যালো বন্ধুরা, আমি রোকসানা, আর তোমরা আছো রোকসানাস লাইফ ক্যানভাসের গল্প ঘরে। আজ শুনছ ফারজানা মনি রচিত আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 এর 5ম পর্ব। তাহলে আর দেরি কেন, চলো আজকের গল্পের পাতায় একটু একটু করে হারিয়ে যাই। পর্ব নাম্বার 5। তানভীর বন্যার বাড়ির লোককে এগিয়ে দিয়ে এসে মোজাম্মেল খানের দেওয়া অন্য এক কাজে গিয়েছিল। এখন রুমের সামনে এসে দেখে হরতাল। মনে মনে আওড়ালো, এরা ঠিকমতো বাসরটা করতে দেবে না। দরজার সামনে গিয়ে বলল, কি সমস্যা, আমার রুমের সামনে কি? আরিফ দাঁত কেলিয়ে বলল, রুমের সামনে না, রুমের ভেতরে তোমার বউ যাবে তার কাছে যেতে হলে আমাদেরকে পার করতে হবে। রুমটাও আমার আর বউটাও আমার, তাহলে তোদেরকে কেন পার করব? সাকিব বলল, কারণ তোমার বউয়ের কাছে যাওয়ার চাবিকাঠিটা আমাদের কাছে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তানভীর হালকা হালকা ভেজা, ভেতরে গিয়ে চেঞ্জ করতে হবে, না হলে ঠান্ডা লাগবে। তাই বলল, কি চাস বল? রাসেল বলল, মাত্র 50,000 টাকা। শুনে তানভীরের মাথা ঘোরাচ্ছে। তানভীর বলল, ওরে, আমি সৎভাবে সরকারি চাকরি করি, আমার ব্যাংক ভর্তি টাকা নেই, 50,000 টাকা এখানে দিতে পারবো না। তার চেয়ে ভালো 20,000 টাকা নেই আর রাস্তাটা ক্লিয়ার কর। সবাই হেসে বলল, না না না, তা হবে না। আবির নীরব দর্শক, চুপচাপ সব দেখছে। হঠাৎ তানভীর আবিরকে ডেকে বলল, ভাইয়া তুমি ওদের কিছু বলো না প্লিজ। আবির একটা শয়তানি হাসি দিয়ে বলল, সম্বন্ধী ভাই, আপনি আমার বউয়ের বড় ভাই, আপনার বাসরে আমার থাকা মানায় না, আমি যাই ভাইয়া। বলে আবির শীষ বাজাতে বাজাতে চলে গেল। তানভীর শূন্য চোখে আবিরের যাওয়ার পথে তাকিয়ে আছে। অবশেষে কোনো উপায় না পেয়ে 50,000 টাকা দিয়ে রুমে ঢুকলো। বন্যা হঠাৎ দরজা আটকানোর শব্দ পেয়ে ভীতু চোখে সামনে তাকালো। দেখলো তানভীর একটা শুভ্র পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে। বন্যা চোখ নামিয়ে নিল। তানভীর এক নজর চারিদিকে তাকালো। বেলকুনির সামনে শুভ্র পর্দাগুলো মৃদু মৃদু দুলছে। পুরো ঘরটা সাদা গোলাপ, কাঠগোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো। খাটের একপাশে একটা টেবিলের উপর অনেকগুলো মাটির প্রদীপ জ্বলছে, যার আলোয় দেখা যাচ্ছে গোল শুভ্র বিছানায় এক মায়াবিনী। শুভ্রতার রানী বসে আছে, পরনে তার শুভ্র এক শাড়ি, খোপায় শুভ্র গোলাপ। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তার অর্ধাঙ্গিনী, হৃদয়ে ব্যাকুল করা মায়াবিনী, যার কাজল পরা সমুদ্রের মতো গভীর চোখে সে ডুবেছে বহুবার। বন্যা খাট থেকে নিচে নেমে আসলো। নিচু হয়ে তানভীরকে সালাম করতে যাবে, ঠিক তখনই তানভীর তাকে উঠিয়ে সোজা করে দাঁড় করালো। বলল, তোমার স্থান পায়ে নয়, আমার এই বক্ষে। বলেই তানভীর তার বাবুকে আঙুলের ইশারা দিয়ে দেখালো। আবির মেয়েকে খাইয়ে দিচ্ছে। মেয়ে খেতে চায় না আর, কিন্তু আবির ধমকে খাওয়াচ্ছে। আবির হালকা রাগি রাগি কণ্ঠে বলছে, একবার আমার আহিয়া আসুক, তারপর তোকে মেডিকেলে নিয়ে বেঁচে দিব, স্টুডেন্টরা তোকে কঙ্কাল হিসেবে ইউজ করবে। আহিয়ার আব্বু, আপনি আমাকে এই কথা বলতে পারলেন? আমি তো সত্যি কথাই বলেছি। ঠিক আছে, আমি আপনার সাথে আর কথাই বলবো না, আমারটা আমি নিজেই খেয়ে নেব, দিন আমায়। আবির মুচকে হাসলো, বলল, পাগলি মেয়ে, এই যে খাইয়ে দিলাম, এটা কার পেটে গেছে, আমার নাকি তোমার? মেঘ ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। আবির আবারও বলল, মেঘ, তুই কি জানিস তোর ওই রাগি মুখের ফোলা ঠোঁট দুটো আমার খুবই প্রিয়? মেঘ তাড়াহুড়ো করে বলল, না না, আমি একটু রেগে নেই, খাইয়ে দিন। তানভীর বন্যাকে বলল, বন্যা, তুমি আমায় কখনো পায়ে ধরে সালাম করবে না। কখনো যদি সম্মান দেখানোর খুবই ইচ্ছে হয়, তাহলে এই বুকে মাথা রাখবে। কখনো যদি খুব ভালোবাসতে ইচ্ছে হয়, তাহলেও এই বুকেই মাথা রাখবে। আমার এই বুকটা তোমার জন্য সর্বদাই উন্মুক্ত। তুমি যে এই বুকেরই বাপা জোরে তৈরি। বলেই তানভীর বন্যাকে বুকে জড়িয়ে নিল। দুজনার শুনতে পাচ্ছে দুজনের বুকের ধুকপুকানি। বন্যার শরীরের অদ্ভুত এক মেলি ঘ্রাণে তানভীরের যেন নেশা ধরে যাচ্ছে। তানভীর নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলল, বন্যা, অজু করে আসো, দুজনে একসঙ্গে উপরওয়ালার নিকট শুকরিয়া আদায় করব। বন্যা চলে গেল অজু করতে। তানভীর বেলকনিতে গেল। ঘন ঘন মেঘ ডাকছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আজ আবহাওয়াটা খুবই চমৎকার। তানভীরের হঠাৎ ইচ্ছে হলো বৃষ্টি বিলাস করতে প্রিয় মানুষটার সাথে। সে রুমে গিয়ে দেখলো বন্যা অজু করে রুমে এসেছে। সেও গেল অজু করতে। তানভীর আর বন্যা মহান রবের নিকট শুকরিয়া আদায় শেষে তানভীর বলল, বন্যা চলো, আজ তোমাকে এক জায়গায় নিয়ে যাব। কোথায়? গেলে দেখবে। বলেই তানভীর বন্যার এক হাত মুঠো করে ধরেছে। দুজন ছাদে গিয়ে দাঁড়াতেই ঝিরিঝিরি বৃষ্টি মনকে শীতল করে দিচ্ছে। বন্যা আকাশের দিকে মুখ করে বৃষ্টির স্বাদ গ্রহণ করছে।
বন্যার চোখ দুটো বন্ধ, কিন্তু অন্যদিকে তার ভিলেন তার বন্ধ চোখেই তাকিয়ে আছে। হঠাৎ বাজ পড়ার শব্দে বন্যা ভয়ে চোখ খুলে দেখল তার সামনে তানভীর দাঁড়িয়ে, তার দিকেই তাকিয়ে আছে। বন্যা আরও বেশি ভয় পেয়ে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর হাসল, তার শখের নারীকে শক্ত করে জড়িয়ে ধরল। বলল, বন্যা, তোমাকে আজ বন্যা ফুলের মতো লাগছে। জানো, ছোটোবেলায় যখন নানুর বাড়িতে যেতাম তখন আমরা সব কাজিনরা ঘুড়ি ওড়াতে যেতাম। তখন দেখতাম একটা বড় গাছে সাদা সাদা ফুল ফুটতো। নাম জানতাম না, কিন্তু ভালো লাগতো। একদিন নানুর কাছে জানতে চাওয়ায় নানু বলল, এটা বন্যা ফুল। আজ সাদা শাড়িতে তোমাকে সেই ফুলের মতো লাগছে, যা দেখে আমি মুগ্ধ হয়েছি বহুবার। বন্যা তানভীরের কথা শুনে বুক থেকে মাথা তুলে সোজা হয়ে দাঁড়ালো। তানভীর বন্যার নরম দুহাত তার হাতে মুঠোবন্দি করে কণ্ঠে মাদকতা নিয়ে বলল, বন্যা ফুল, তুমি কি জানো কত রাত জেগেছি তোমাকে আপন করে পাওয়ার অপেক্ষায়? দিনের পর দিন আকুল হয়ে ছুটে গেছি তোমার ভার্সিটিতে, তোমার গলিতে, তোমাকে এক নজর দেখার অপেক্ষায়। সে তুমি অবশেষে আমার হলে। তানভীর নেশাক্ত কণ্ঠে বলল, খুব ভালোবাসি বন্যা ফুল। বৃষ্টি বাড়ছে, দুজনেই পুরো ভিজে গেছে। বন্যা তানভীরের হাতের মুঠো থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে দৌড়ে ছুটে গেল ছাদের মাঝখানে। তানভীর মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে। বৃষ্টির টুপটাপ শব্দের সাথে বন্যার পায়ের নুপুরের ছন্দ যেন তানভীরের কানে সুরের ঝংকার তুলছে। সাদা শাড়িটি বন্যার গায়ে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। তানভীর এক মুহূর্ত তাকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর ভাবল, ও তো আমার বন্যা ফুল, একান্তই আমার নিজস্ব। বন্যা প্রবল বৃষ্টির মাঝে ছাদের মাঝখানে দাঁড়িয়ে জোরে চিৎকার করে বলল, ভালোবাসি ভিলেন, খুব খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এই 20 বছরের জীবনের হৃদয়ে যত ভালোবাসা সঞ্চিত করেছি সবটা আমি তোমায় দিতে চাই। তানভীর বন্যাকে পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। মুহূর্তেই বন্যার সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল, শরীরটা তার কাঁপছে। তানভীর বন্যার বৃষ্টি ভেজা চুলের ঘ্রাণ নেওয়ায় মগ্ন। হঠাৎই বন্যা সামনে ঘুরে তানভীরকে শক্ত করে জড়িয়ে ধরল। তানভীর বন্যার সদ্য ভেজা নরম কোমল ঠোঁটে ঠোঁট ডুবালো। বন্যা আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎ বন্যা নিজেকে শূন্য অনুভব করলো। চোখ মেলে দেখলো তানভীর তাকে কোলে তুলে রুমের দিকে যাচ্ছে। এদিকে মেঘ বলল, আহিয়া আব্বু, আপনি কোথায়? লোডশেডিং বুঝতে পেরে আবির তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। বলল, এই তো আমি চলে এসেছি, তুমি ভয় পেও না। ফোনের ফ্ল্যাশটা অন করুন প্লিজ। কিভাবে করব? তুমি তো আমায় জড়িয়ে ধরে আছো। আসলে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে বাহিরে, আমার ভয় লাগছে খুব। আবির একটু হাসলো, হাত বাড়িয়ে পাশে টেবিলে থাকা মাটির প্রদীপগুলো জ্বালালো। মেঘ তো অবাক, রুমে মাটির প্রদীপ কিভাবে আসলো? মেঘের প্রশ্নে আবির বলল, তানভীরের রুম সাজানোর জন্য বেশি করে আনিয়েছিলাম, সেখান থেকে তোমার জন্য এনেছি। মেঘ আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আহিয়ার আব্বু, আপনার মতো করে আমায় কেউ বোঝে না। আবির আবারও হাসলো। মেঘের হাসি মুখ দেখলে তার মুখে সহসায় হাসি ফুটে ওঠে। মনে হয় আবিরের প্রাণ হাসছে। অন্ধকারে মিম ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে নিস্তলায় মায়ের রুমে যাচ্ছে। হঠাৎই কেউ তার মুখ চেপে ধরেছে। মিম ভয়ে অজ্ঞান প্রায়, চিৎকার করতে পারছে না। অন্ধকারে সে বুঝতে পেরেছে পুরুষদেহী লোকটা তাকে সিঁড়ি বেয়ে ছাদের দিকে নিয়ে যাচ্ছে। মিম কাঁপছে আর মনে মনে আওড়াচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও, বাসায় মনে হয় ডাকাত পড়েছে। আচ্ছা, আমাকে কি ছাদ থেকে ফেলে দিবে, নাকি ছাদে পাইপ বেয়ে কিডন্যাপ করে নিয়ে যাবে? ভাবতেই মিমের সারা শরীর কাঁপছে। ছাদে এসে মুখের উপর থেকে হাতটা আলগা হলো। মিম হাতটা সরিয়ে চিৎকার দিল, আব্বু ভাইয়া! হঠাৎ একটা হাত মুখটা আবারও চেপে ধরল। পেছন থেকে হিসিসি বলল, চুপ, আমি আরিফ, ভয় পেও না। বলে আরিফ হাত সরিয়ে নিল। মিম দীর্ঘশ্বাস ফেলে বলল, আরিফ ভাইয়া আপনি? আরিফ নিশ্চুপ, এক দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজে মুখের দিকে তাকিয়ে আছে। কথা বলছেন না কেন? এত বৃষ্টিতে আমাকে ছাদে কেন আনলেন? আরিফ এখনো চুপ, আজ কোনো কথাই নেই তার মুখে। কি হলো আরিফ ভাইয়া? অন্য সময় তো মুখে কথার খই ফোটে, আজ কোনো কথা বলছেন না কেন? আরিফ মিমের দিকে এক পা এগোলো। আরিফ এক পা করে মিমের দিকে এগোচ্ছে। মিমও এক পা করে পেছনের দিকে পিছাচ্ছে। মিম কিছুটা ভীতু চোখে আরিফের দিকে তাকালো। কাপা কাপা কণ্ঠে বলল, হ্যাঁ আরিফ ভাইয়া, কি হলো, কেন এনেছেন বলবেন তো? আরিফ স্থির চোখে মিমের ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে আছে। বলল, মিম, তুমি ভয় পেও না, তোমার অসম্মান হবে এমন কিছু আমি করব না। আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই, বলে চলে যাব। এমন কি কথা বলবেন যার জন্য এত রাতে বৃষ্টির মধ্যে ছাদে নিয়ে আসতে হলো? আমাকে যেতে দিন, কেউ দেখলে সমস্যা হবে। আরিফ মোহনীয় দৃষ্টিতে মিমের বৃষ্টি ভেজে মুখের দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো কিছু বলছে, যা আরিফ মুখ ফুটে বলতে পারছে না। হঠাৎ আরিফ মিমের দুগালে দুহাত রেখে কণ্ঠে মাদকতা মিশিয়ে বলল, মিম, আমার জীবনে তুমি সেই ব্যক্তি যাকে দেখলে মুহূর্তে আমার হৃদস্পন্দন বেড়ে যায়, যাকে এক মুহূর্ত দেখার তৃষ্ণা আমার হৃদয়কে ব্যাকুল করে, যার জন্য নানান অজুহাতে এই খানবাড়িতে আমি বারংবার ছুটে আসি। মিম, তুমি সত্যিই জানো না, তুমি হাসলে তোমার ওই চোখ দুটো হাসে,
তোমার ওই সমুদ্রের মতো গভীর চোখের চাহনি দেখে আমার হৃদয় ঘায়েল হয় প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে। আমার চোখে তুমি এক ভয়ঙ্কর সুন্দরী, যার মোহে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। আমার হৃদয়ের রানী, তুমি কি আমার হবে? থাকবে সারা জীবন আমার সাথে? দুজন হাতে হাত রেখে পথ চলবো একসাথে। কথা দিচ্ছি, কোনো অভিযোগ করার সুযোগ দেব না। ভালোবাসি, ভীষণ ভালোবাসি, খুব 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 ভালোবাসি। মিম নিশ্চুপ, সে অবাক, কিন্তু তার চোখ দুটো শান্ত। মিম শান্ত দৃষ্টিতে আরিফের মুখপানে তাকিয়ে আছে। কি থেকে কি হয়ে যাচ্ছে সব তার মস্তিষ্কের উপর দিয়ে যাচ্ছে। মিম কিছুই বলছে না। এটা দেখে আরিফ তার দু কাঁধে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল, মিম, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি কি উপলব্ধি করছো এই হৃদয়ের ব্যাকুলতা? মিমের মনে হয় কিছুটা হুঁশ ফিরল। বলল, ভাইয়া কি বলছেন এসব? আমার খুব ভয় করছে, আমাকে যেতে দিন প্লিজ। বলেই মিম গেটের দিকে পা বাড়ল। পেছন থেকে আরিফ তার এক হাত ধরে বলল, চলে যাচ্ছ যাও, পালাচ্ছ পালো, কিন্তু যত দূরেই পালো তুমি কিন্তু আমারই। আমি যতটা শান্ত তোমাকে ছাড়া আমি ততটাই ভয়ঙ্কর। আরিফ হাতটা ছাড়তেই মিম দৌড়ে ছুটে পালালো রুমের দিকে। ঠাস করে রুমের দরজা বন্ধ করে মিম দরজায় কাঁধ ঠেকিয়ে হাঁটু ভেঙে নিচে বসে পড়ল। তার হাত পা থরথর করে কাঁপছে। কি হচ্ছে এসব? মিম কিছুটা আরিফকে পছন্দ করলেও সে কখনো এমন কিছু আশা করেনি মোটেও। মিমের কিশোরীর হৃদয়ে আরিফের মোহমায়া আটকে গেছে, কিন্তু তা সে কী করে স্বীকার করবে আরিফের কাছে? ভাবতেই তার লজ্জায় মরে মরি অবস্থা। তাছাড়া ফ্যামিলি কি মানবে? ভাইয়েরা কি কখনো মানবে? ভাবতে ভাবতেই মিম ফ্লোরে শুয়ে পড়ল। আরিফকে নিয়ে এখন লজ্জার সাথে সাথে মিমের ভয়ও কাজ করছে। আজ আরিফের কয়েকটা কথা শুনে মনে হয়েছে আরিফ মিমকে ঠান্ডা স্বরে হুমকি দিয়েছে। কি করবে সে? ভাবতেই তার মাথা ঘুরে যাচ্ছে। ভাবতে ভাবতে ক্লান্ত মস্তিষ্ক নিয়ে মিম ফ্লোরেই ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এই ছিল আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 এর 5ম পর্ব। আজকের পর্বের দরজা বন্ধ হলো, কিন্তু গল্পের দরজা রয়ে গেল খোলা। সামনের পথে অপেক্ষা করছে এমন কিছু মুহূর্ত যেগুলো হয়তো সম্পর্কের হিসাব বদলে দেবে, কিছু অনুভূতিকে করবে আরও গভীর। তাই গল্পটা এখানে রেখে যাচ্ছি তোমাদের অপেক্ষার কাছে। আজকের পর্বটি কেমন লাগলো তোমাদের অনুভূতি অবশ্যই কমেন্টে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিও, তোমার প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দিও। আর আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 2 এর পরবর্তী পর্ব সবার আগে শুনতে চাইলে এখনই রোকসানাস লাইভ ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। আবার দেখা হবে 6ষ্ঠ পর্বে নতুন কিছু অনুভূতি আর গল্পের নতুন কিছু বাঁক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও। আল্লাহ হাফেজ।